আজকের আলোচনার বিষয় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এটা স্থির তড়িতের দ্বিতীয় পর্ব। তোমরা যদি প্রথম পর্বটি না দেখে থাকো তবে সেটা অবশ্যই দেখে নেবে। এটা দেখার আগে তাহলে বুঝতে সুবিধা হবে। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ক্ষেত্র আমরা তো এর আগের পর্বে দেখেছি যে যখন কোনো একটি বস্তু আহিত থাকে, সেটা ধনাত্মক অথবা ঋণাত্মক, সেই বস্তুর থেকে দূরে অথবা কাছে অন্য একটি নিস্তড়িত বস্তুকে রাখলে এটা আকর্ষিত হয়, এবং যদি আরেকটি আহিত বস্তু রাখা যায়, যে আহিত বস্তুটি এর আধানের বিপরীতধর্মী, তবে সে আকৃষ্ট হয়। ধরা যাক এখানে এটা ধনাত্মক আধান, এটা ঋণাত্মক আধান, তাহলে এরা পরস্পর পরস্পরকে আকর্ষণ করবে। আর যদি এটা ধনাত্মক আধান, এটাও ধনাত্মক আধান হয়, তাহলে পরস্পর পরস্পরকে বিকর্ষণ করবে। এখানে বিষয়টি হচ্ছে যে একটি বস্তু আরেকটি বস্তুকে কোনো রকম স্পর্শ না করে তার উপর বল প্রয়োগ করা হচ্ছে। এরকম ক্ষেত্রে আমরা ক্ষেত্র এই ভাষাটি আমরা ব্যবহার করি। অর্থাৎ যখন আমরা কোনো একটি আহিত বস্তু রাখি, তার চারিপাশে পরিবেশে একটা ভেক্টর ক্ষেত্র সে সৃষ্টি করে। যে ভেক্টর ক্ষেত্রের মধ্যে অন্য কোনো আধান রাখলে সেই আধানের উপর একটি বল প্রয়োগ হয়। আধানটি যদি ধনাত্মক হয় তবে বলটি বাহির্মুখী হবে, আর না হলে অন্তর্মুখী। তো এই যে কোনো একটি আহিত বস্তুর কাছাকাছি বা কোনো একটি আহিত বস্তুর থেকে আরেকটি বস্তুর যে ওপর যে বল প্রয়োগ হচ্ছে, এই অঞ্চলটিকে আমরা তড়িৎ ক্ষেত্র বলে থাকি। এখন আমরা ক্ষেত্রটাকে কিভাবে করি, যে একটি অতি ক্ষুদ্র আধান তার উপর যে প্রযুক্ত বল ক্রিয়া করে, সেই বল যদি এফ হয়, তাহলে এফ ইজ ইকুয়াল টু আমরা জানি কিউ ইন্টু কিউ বাই 4πε0 আর স্কোয়ার। এবং যদি আমরা এটার ভেক্টর রূপ দিই তাহলে এরকম হবে, সেটি এফ ইজ ইকুয়াল টু কিউ কিউ বাই 4πε0 আর স্কোয়ার আর ক্যাপ, অর্থাৎ আর এর দিকে। এবার ফিল্ড বলতে আমরা কি বুঝি? এফ বাই কিউ। এই কিউটাকে আমরা বলি টেস্ট চার্জ, কিউ বাই 4πε0 আর স্কোয়ার টু আর, এটাকে আমরা ই বলি। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ই ইজ ইকুয়াল টু লিমিট কিউ টেন্স টু 0, এফ বাই কিউ ইজ ইকুয়াল টু কিউ বাই 4πε0 আর স্কোয়ার আর ক্যাপ। এখন কেন এটা কিউ টেন্স টু 0, অর্থাৎ কিউকে অতি ক্ষুদ্র ধরে নেওয়া হচ্ছে কেন? তার কারণটা হচ্ছে কিউ যদি অতি ক্ষুদ্র হয় তবে এফও ক্ষুদ্র হবে, অর্থাৎ প্রযুক্ত বলও ওই চার্জের ওপর ক্ষুদ্র হবে, এবং সেক্ষেত্রে ওই ক্ষুদ্র বল যে ক্ষেত্র তৈরি করছে, মূল চার্জ অর্থাৎ কিউ চার্জের জন্য যে ক্ষেত্র তৈরি করছে, সেই ক্ষেত্রের ওপর খুব বেশি প্রভাব ফেলতে পারবে না, অর্থাৎ ক্ষেত্রের যে প্যাটার্নটা রয়েছে সেটাকে পরিবর্তন করতে পারবে না। তার জন্য আমরা কিউ চার্জটাকে, স্মল কিউ চার্জটাকে আমরা খুব ক্ষুদ্র হিসেবে ধরে নিই। এখন আমরা যদি একটুখানি চার্জের দিকে দেখি, ধরো কোনো একটা জায়গায় একটা বিন্দু আধান রয়েছে, এই আধানের চারিপাশে আমরা বিভিন্ন বিন্দুকে আমরা, এবার আমরা যদি প্রথম বৃত্তের ওপর কোনো একটি বিন্দুকে আমরা যদি ধরি, তাহলে দেখব যে সেই বিন্দুর ওপর যে প্রযুক্ত বল আছে, সেই বলটি কিন্তু কেন্দ্র থেকে দূরে এরকমভাবে কাজ করবে, অর্থাৎ ব্যাসার্ধ বরাবর বহির্মুখী ভাবে কাজ করবে। আর এই যে রেখাটি টানছি তার দৈর্ঘ্য বলের সমানুপাতিক। আবার যদি আমরা পরবর্তী বৃত্তটাকে আমি দেখি, সেখানকার কোনো বিন্দুতে যদি চার্জটাকে রাখা হয়, তার দৈর্ঘ্য হবে অপেক্ষাকৃত ক্ষুদ্র, কারণ আমরা জানি প্রযুক্ত বল দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাত। তাহলে এটা যদি এতখানি দৈর্ঘ্য হয় তাহলে এটা আরেকটু ছোট হয়ে যাবে,
এরকম। এবার তৃতীয় বৃত্তের ক্ষেত্রে দেখি আরো ছোট হবে। এরকম হবে। অর্থাৎ যত দূরত্ব বাড়বে তত বল কমতে থাকবে, ঠিক একই সাথে তার ক্ষেত্র প্রাবল্য সেটা কমতে থাকবে। কি হচ্ছে ক্ষেত্র প্রাবল্য। এখন আমরা যদি আরেকটি পদ্ধতিতে আমরা এটা করে থাকি, সেটা হচ্ছে বলরেখার সাহায্যে আমরা এটাকে প্রকাশ করে থাকি। কিরকম? ধরো কোনো একটা বিন্দুতে একটি আয়ত ধনাত্মক বিন্দু চার্জ রয়েছে, বিন্দু আধান রয়েছে। এখন এরকম একটি বিন্দু থেকে অসংখ্য আমরা এটা কল্পনা করে নিই যে একটি বিন্দু ধনাত্মক আধান থেকে, যদি এটা ধনাত্মক আধান হয় তবে তার থেকে এরকমভাবে কতগুলো বলরেখা বেরিয়ে এসছে। বলরেখাগুলো বস্তু থেকে বহির্মুখী হবে, যেহেতু এটি ধনাত্মক আধান। এখন এই বলরেখা কল্পনা করার সুবিধা কোন জায়গাটা? সেটা হচ্ছে আমরা এই বলরেখা দিয়ে, ধরো আমরা কোনো একটা জায়গায় কোনো একটা বিন্দুকে আমরা কল্পনা করলাম, তাহলে দেখব যে এই বিন্দুতে এবং তার চারিপাশে যে বলরেখার ঘনত্ব আছে সেটা অনেক বেশি। অর্থাৎ একটি ক্ষুদ্র ক্ষেত্র যদি আমরা কল্পনা করি, সেই ক্ষুদ্র ক্ষেত্রের মধ্যে দিয়ে এখানে যতগুলো বলরেখা যাচ্ছে, এখানে কিন্তু তার থেকে একই ক্ষেত্রফলের মধ্যে অনেক কম বলরেখা যাচ্ছে, একই যদি ক্ষেত্রটা হয়। তাহলে আমরা বলতে পারি যে, এবং এখানে খুব পরিষ্কার ব্যাপার যে এটা যেহেতু একটি গোলক আকৃতির ক্ষেত্রের মধ্যে দিয়ে বলরেখাগুলো, অর্থাৎ সব দিকেই বলরেখাটা ছড়িয়ে যাচ্ছে, সুতরাং তার সব দিকে যদি একটা বিন্দু থেকে ছড়িয়ে যায় সেটা আকৃতিটা একটা গোলক হয়। তাহলে আমি আর্ট ডিস্টেন্সে কোনো একটা জায়গায় যদি আমি ক্ষেত্র ধরি, সেই ক্ষেত্রটার কি হবে, এখানকার যে গোলক রয়েছে তারই একটি অংশ হবে। সেই গোলকটি যদি এখান থেকে আর দূরত্বে হয় তাহলে সেটা তার বক্রতলের ক্ষেত্রফল 4πr²। এবার 4πr² মধ্যে দিয়ে সমস্ত বলরেখাগুলো যাচ্ছে, তাহলে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কতখানি যাচ্ছে? আমরা যদি মোট এটাকে আমরা বলি ফ্লাক্স, মোট বলরেখাকে আমরা বলি ফ্লাক্স, তাহলে আমরা π/4πr² সেটাকে আমরা ফিল্ড হিসাবে ধরতে পারি। এবার তার মানে কি, আমরা এইভাবে বলতে পারি যে phi is equal to E ইন্টু, এটা যদি আমরা এস বা ক্ষেত্র হিসাবে ধরি, তাহলে phi is equal to E ইন্টু এস। phi হচ্ছে একটি সংখ্যা, সুতরাং এটি একটা স্কেলার কোয়ান্টিটি। ক্ষেত্রফল আমরা জানি যে এটি ভেক্টর রাশি, সুতরাং আমরা যদি তার ভেক্টর রূপটা দিই তাহলে সেটা হবে ডট প্রোডাক্ট, অর্থাৎ ই ইন্টু এস কস থিটা। তাহলে এটাকে আমরা বলি ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স। এখন যে ফিল্ড লাইন যেটা বেরোচ্ছে, আমরা ক্ষেত্র প্রাবল্যকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি যে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে লম্ব বরাবর যতগুলি বলরেখা পাস করছে তাকেই আমরা ক্ষেত্র প্রাবল্যের মান হিসেবে ধরতে পারি। এখন আমরা তো জানি যে এসটা আমরা যদি একটু অন্যভাবে দেখি, ধরো একটি আমাদের ব্যবহারিক জীবনে আমরা যদি একটি বিন্দু আলোক উৎস রয়েছে, সেখান থেকে আলো ছড়িয়ে যাচ্ছে। এবার আমরা যদি এখানে একটা স্ক্রিন রাখি, তাহলে আর ঠিক এই জায়গাটা আমরা যদি একটা ছোট গোলাকার চাকতি রাখি, তাহলে আমরা কি দেখব, স্ক্রিনের উপর এইভাবে একটি ছায়া সৃষ্টি হয়েছে। এবার আমরা যদি এটাকে আরেকটি চাকতি, যেটা আলোক রশ্মিগুলোর সাথে অবিলম্ব নেই, সেরকম যদি একটি রাখি, তাহলে আমাকে কতখানি একটা চাকতি রাখতে হবে? ঠিক একই রকম প্রচ্ছায়া সৃষ্টি করতে গেলে এইরকম একটি চাকতি রাখতে হবে। এই চাকতিটা কি ছিল? এই চাকতিটা এটার সাথে অবিলম্ব বরাবর ছিল, অর্থাৎ
চাকতিটির একটি ক্ষেত্র যেটি একটি ভেক্টর, তার অভিমুখ চাকতির অভিলম্ব, এবং এই অভিলম্বটি ঠিক আলোক উৎসর সাথে যদি আমরা যুক্ত করি একই সরলরেখা থাকবে। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা একটি নির্দিষ্ট কোণ করে রয়েছে, এর অভিলম্বটি এইভাবে কোণ করে রয়েছে। তাহলে এই কোণের যদি থিটা হয় তাহলে, এবং এটার ক্ষেত্রফল যদি এস হয়, তাহলে এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফলের মধ্যে সম্পর্ক কি? এস কস থিটা ইজ ইকুয়াল টু, আমরা ধরলাম এটা এস ড্যাশ, এস ড্যাশ। তাহলে আমরা দেখতে পাচ্ছি ঠিক একই বিষয় এখানেও প্রযোজ্য হচ্ছে, অর্থাৎ ক্ষেত্রফলের সাথে আমরা কস থিটা মাল্টিপ্লাই করলে আমরা তার অভিলম্ব বরাবর কতখানি বলরেখা তার মধ্যে বেরিয়ে যাচ্ছে, তাকে ভেদ করছে বা ছিন্ন করছে, সেটা আমরা পরিমাপ করতে পারবো। তাহলে এখান থেকে আমরা ফিল্ড সম্বন্ধে একটা পাচ্ছি, সেটা হচ্ছে ফ্লাক্স। ফ্লাক্স ফাই আমরা কিভাবে করতে পারি না, ইন্টিগ্রেশন ই ডট ডিএস সারফেস ইন্টিগ্রাল। তার মানে হচ্ছে একটি সারফেসের মধ্যে প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্র ধরে নিয়ে সেই ক্ষেত্রের ওপর ক্ষেত্র প্রাবল্য এবং ওই ক্ষেত্রটির যে ডট প্রোডাক্ট হবে তাদের যোগফল হচ্ছে কোন একটি ক্ষেত্র দিয়ে কতখানি ফ্লাক্স নির্গমন করবে সেটা পরিমাপ। এখন লাইন্স অফ ফোর্সের ক্ষেত্রে বা বলরেখার কতগুলো তার চরিত্রটা কিরকম, আমরা তো জানি যে কোন একটি ধনাত্মক আধান থেকে যদি এটা ধনাত্মক আধান হয় তবে এই ধনাত্মক আধান থেকে বলরেখা নিঃসরণ হয়, এই হচ্ছে ধনাত্মক আধান, তার থেকে বলরেখা নিঃসরণ হয়। সবসময় মনে রাখবে বলরেখা যে বস্তুটির উপরি ক্ষেত্র রয়েছে সেই ক্ষেত্রের সাথে অভিলম্ব বরাবর বলরেখাগুলো নিঃসরণ হবে। অর্থাৎ যদি কোনো একটি বস্তু এরকম শেপ হয় তাহলে এই জায়গাটাও এরকম ভাবে বেরোবে, এই জায়গাটা এরকম ভাবে বেরোবে, অর্থাৎ বেরোনোর সময় কিন্তু সবসময় ক্ষেত্রের ওপর অভিলম্ব বরাবর বেরিয়ে আসবে। একটি বলরেখা আরেকটি বলরেখাকে কখনো ছিন্ন করে না, অর্থাৎ একটি বলরেখা একটা বলরেখাকে সবসময় বিকর্ষণ করে, ছিন্ন করে না। কেন করে না, কিভাবে আমরা সেটা বুঝতে পারবো? ধরে নিলাম যে একটি বলরেখা আরেকটি বলরেখাকে ছিন্ন করেছে, তো বলরেখা যে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ ওই বলরেখার উপর স্পর্শকের বরাবর থাকবে, অর্থাৎ এইভাবে এই বলরেখার জন্য থাকবে, এইখানে এই বলরেখার জন্য এইভাবে থাকবে। তাহলে আমি একটি বিন্দুতে দেখছি দুটো ক্ষেত্র প্রাবল্য, অর্থাৎ যদি এখানে কোনো একটা বিন্দু আধানকে রাখে তার উপর দুটো বল প্রয়োগ করা হচ্ছে, কিন্তু সেটা সম্ভব না। আমরা জানি কোনো একটি বিন্দু আধান থাকলে সেখানে কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে তবে তার একটি নির্দিষ্ট দিকেই সেটা তার উপর বল প্রযুক্ত হবে এবং সেই দিকেই তার ক্ষেত্র প্রাবল্য। সুতরাং যেহেতু বল যে অভিমুখ, বলরেখার অভিমুখও সেই দিকে, সুতরাং আমরা বলতে পারি একটি বলরেখা আরেকটি বলরেখাকে কখনো ছিন্ন করতে পারে না। নেক্সট, কোন একটি ধনাত্মক আধান থেকে বলরেখার সৃষ্টি হয় আর কোন একটি ঋণাত্মক আধানে সেটা সমাহিত হয়, অর্থাৎ ধনাত্মক থেকে সৃষ্টি হবে এবং তার শেষ প্রান্তটি হবে ঋণাত্মক আধানের থেকে। কিন্তু এটাও আমরা জানি যে কোনো বিন্দুতে একই বিন্দুতে ধনাত্মক এবং ঋণাত্মক আধান একসাথে থাকতে পারে না, থাকলে কি হবে, সেটা আর আহিত বস্তু থাকবে না, ধনাত্মক ঋণাত্মককে প্রশমিত করে দেবে। তাহলে আমরা বলতে পারি এই যে বলরেখাগুলি এটি একটি কন্টিনিউয়াস লাইন, কিন্তু এটা কিন্তু একটি ক্লোজ পাথ না, অর্থাৎ কোনো একটা বিন্দু থেকে সৃষ্টি হয়ে সেই বিন্দুতে ফিরে আসে না, এটাকে বলে ক্লোজ পাথ। তো বলরেখা যেমন চৌম্বক ক্ষেত্র কিন্তু একটা ক্লোজ পাথ, কারণ নর্থ আর সাউথ প্র্যাকটিক্যালি একটি বিন্দুতেই অবস্থান করে। যখন আমরা সেটাকে অ্যাটমের দিকে দেখব, পরে আমরা এই নিয়ে আলোচনা করব, সেখানে দেখব যে নর্থ এবং সাউথ দুটো একটি বিন্দুতেই
থাকে কোনো একটি অ্যাটমে, কোনো একটি পরমাণুতে। সুতরাং সেখানে কিন্তু ক্লোজ পাথ হয়, কিন্তু তড়িৎ ক্ষেত্র কখনো একটি বদ্ধ রেখা হবে না, মুক্ত রেখা হবে। অর্থাৎ তার দুটি প্রান্ত থাকবে, একটি ধনাত্মকের দিকে, একটি ঋণাত্মকের দিকে। যখন কোন একটি বলরেখা কোন একটি ধনাত্মক থেকে বেরিয়ে ঋণাত্মকের দিকে যায়, তখন এটা যখন সমাহিত হওয়ার পরে কি হয়, এটা সংকুচিত হয়, যে সংকোচনের ফলে এরা পরস্পরকে আকর্ষণ করে। এইভাবেই আমরা কিন্তু এটাকে কল্পনা করি। এবার কতগুলো বিষয় আমরা দেখব। ধরা যাক কতগুলো বলরেখা একটি আধান থেকে বেরোবে। বলরেখা সবসময় প্রপোর্শনাল টু তার আধানের সাথে সম্পর্কিত। আমরা পরবর্তীকালে দেখব কি ফাই ইজ ইকুয়াল টু কিউ বাই এপসিলন 0, কিন্তু এখন আপাতত সেটা আমরা গসের থিওরেমে পাবো যে বলরেখাগুলো মোট ফ্লাক্স, মোট বলরেখা মানে তার ফ্লাক্সটা হচ্ছে কিউ এর সাথে সমানুপাতিক। অর্থাৎ আমরা বলতে পারি, ধরা যাক একটি 4 কুলম্ব আধান ধরলাম আর একটা 1 কুলম্বের আধান ধরলাম, তাহলে 4 কুলম্বে যে ফাই হবে, ফাই 4 ধরলাম, এটা ফাই 1, ফাই 4 ইজ ইকুয়াল টু 4 ইন্টু ফাই 1, অর্থাৎ এখানে যতখানি থাকবে এটার 4 গুণ হবে এটা। এবার কোনো দুটি বিন্দুতে দুটি আধান রয়েছে, একটি ধরলাম 4 কুলম্ব ধনাত্মক আর একটি -1 কুলম্ব ঋণাত্মক। এবার এখান থেকে বলরেখার নির্গমন হবে আর সেটা এই আধানেকে প্রবেশ করবে। কতগুলো? আমরা তো জানি এটা 4 গুণ বলরেখা সৃষ্টি করবে। ফলে আমরা এখানে দেখতে পেলাম, আমি ধরলাম কাউন্টিং করে 1 2 3 4 5, তার মানে ঋণাত্মক আধানটি 5টা বলরেখাকে শোষণ করেছে। একটি জাস্ট না মান ধরে নিলাম, এরকম যে মান হয় এরকম ব্যাপারটা না, আমি জাস্ট কম্পেয়ার করার জন্য যে 5টা এখান থেকে বলরেখা শোষণ করতে পেরেছে ম্যাক্সিমাম। তার মানে এ কিন্তু 20টা বলরেখা সৃষ্টি করবে, 5টা আরো 15টা বলরেখা সৃষ্টি করবে। অর্থাৎ 5টা বলরেখায় যদি এখানে সমাহিত হয়, তবে ও 20টা বলরেখা সৃষ্টি করবে, যার 15টা চারিদিকে বেরিয়ে আসবে। এখন কোনো একটি বিন্দুতে আমরা যদি দেখি, তাহলে কি হবে, তার ক্ষেত্র প্রাবল্য কিভাবে আমরা পরিমাপ করব? সেখানে কিন্তু আমরা ভেক্টরের যে সুপারপজিশন থিওরেম, অর্থাৎ একটি ভেক্টর আরেকটি ভেক্টরের যে যোগফল যেভাবে করে, এই সুপারপজিশন থিওরেম দিয়ে কিন্তু আমরা এটাকে গণনা করতে পারি। অর্থাৎ এটি একটি বিন্দু ধরে নিলাম, এটার সাথে আমি এটা যুক্ত করলাম। এবার এখানে কোনো একটা জায়গা আমরা যদি ক্ষেত্র প্রাবল্য বার করতে চাই, তাহলে কি হবে, এই 4 কুলম্ব চার্জের জন্য তার ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ হবে এই ডিরেকশনে, অর্থাৎ 4 কুলম্ব চার্জ থেকে বাইরের দিকে, এবং এটা ধরলাম আমি E1 ধরলাম ভেক্টর, আর E2 হচ্ছে E4, মানে এটা হচ্ছে E4 চার্জের জন্য, আর এটা E1 চার্জের জন্য। এদের যে লব্ধি হবে, সেই লব্ধি হবে হচ্ছে লব্ধি ক্ষেত্র প্রাবল্য। আমরা ভেক্টর লব্ধি দিয়ে আমরা এটাকে বার করব। যে কোনো বিন্দুতে যখন আমরা বার করব, তখন আমরা এইভাবে এটাকে বের করব। ধরো এখানে আমরা কোনো একটা জায়গা বের করতে চাই, তবে এখানে কি হবে, এটার জন্য এই অভিমুখে তার ক্ষেত্র প্রাবল্য হবে, আর এটার জন্য হবে এই অভিমুখে, এবং তার রেজাল্টেন্ট হবে এইরকম, যেটা আমরা বলরেখাটা দেখছি ঠিক সেরকম ভাবে তার অভিমুখে হবে। এইভাবে বলরেখাগুলো আমরা কল্পনা করে নিই। এখন আমরা এই যে দুটো বস্তু আছে, দুটো বিন্দু আধান রয়েছে, এই দুটো বিন্দু আধানের মধ্যে ধরো দূরত্ব r, এবং আমরা এই সরলরেখা বরাবর কোন একটি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য আমরা বার করব। একটি +q1, একটি -q2, অর্থাৎ এটা ঋণাত্মক আর এটা ধনাত্মক। তো এখানে এটা যদি এখান থেকে x দূরত্বে হয়, তাহলে E1 কত হবে?
E1 হবে হচ্ছে Q1 বাই 4 পাই এপসিলন 0 R প্লাস এক্স হোল স্কোয়ার, কারণ এটা এক্স এটা আর, অ্যান্ড E2 কত হবে মাইনাস Q2 বাই 4 পাই এপসিলন 0 এক্স স্কোয়ার। তাহলে এই দুটো কোনো একটি দূরত্বে এই দুটোর মান সমান হবে, কিন্তু বিপরীত অভিমুখে, কারণ দেখতে পাচ্ছি একটা নেগেটিভ মাইনাস রয়েছে, অর্থাৎ এই অভিমুখে থাকবে আর একটি এই অভিমুখে থাকবে। তাহলে যে বিন্দুতে E1 আর E2 দুটোই সমান হবে সেই বিন্দুতে কোনো ক্ষেত্র প্রাবল্য থাকবে না। আমি ধরে নিলাম সেটাই এই বিন্দু যেখানে কোনো ক্ষেত্র প্রাবল্য নেই। খুব পরিষ্কারভাবে সেই বিন্দুটি এই দুটো বিন্দুর থেকে বাইরের দিকে হবে, এবং Q2 যদি Q এর এখানে মান হিসেবে ধরা হচ্ছে Q2 লেস দেন Q1, তাহলে Q2 যে দিকে আছে সেই দিকেই বিন্দুটি হবে। যেটা কারণ আমরা জানি এটার জন্য যে ক্ষেত্র প্রাবল্য সেটা দূরত্বের জন্য অনেকখানি কমে যাবে, কিন্তু এটা মান অনেক বেশি, তার জন্যে দূরত্ব এবং মান দুটো মিলিয়ে যে মাত্রাটা পাবো, যে মানটা পাবো, সেটা Q2'র কম দূরত্ব এবং কম আধান, এর জন্য এই E1 আর E2 সমান হয়ে যাবে। যখন E1 = E2 হয়ে যাবে তখন আমরা পাবো কি সেই বিন্দুতে একটা নাল পয়েন্ট বলি। তাহলে আমরা সেখানে কি পাচ্ছি, Q1 বাই 4 পাই এপসিলন 0 R প্লাস এক্স হোল স্কোয়ার = Q2 বাই 4 পাই এপসিলন 0 এক্স স্কোয়ার। তাহলে আমরা একটা যদি আমরা ক্যান্সেল করে দিই, তাহলে Q1 বাই Q2 = R প্লাস এক্স বাই এক্স হোল স্কোয়ার, 1 প্লাস R বাই এক্স হোল স্কোয়ার। এইভাবে আমরা এই বিন্দুটিকে কোথায় আছে সেটা আমরা বের করতে পারবো। একটা জিনিস মনে রাখবে, যদি আধানের চিহ্ন যদি সমান হয়, অর্থাৎ ধরো দুটোই ধনাত্মক হলো, এটি পজিটিভ এটাও একটা পজিটিভ, তবে এদের মধ্যে যে নাল পয়েন্টটা হবে সেটা এদের অন্তর্বর্তী কোন একটি বিন্দুতে, এবং যেটা বৃহত্তর চার্জ আছে তার থেকে দূরে, এবং যেটা ক্ষুদ্রতর চার্জ হবে তার কাছাকাছি। আমরা এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে, ধরো এই দুটোর মধ্যে দূরত্ব R, আর আমি ক্ষুদ্রতম চার্জ যদি এটাকে ধরি, এটা Q2 এটা Q1, তাহলে এখান থেকে এটা দূরত্ব যদি x হয় তাহলে এটা হচ্ছে R মাইনাস এক্স, এবং এক্ষেত্রে কিন্তু Q1 বাই R মাইনাস এক্স হোল স্কোয়ার = Q2 বাই এক্স স্কোয়ার, Q1 বাই Q2 = R মাইনাস এক্স বাই x2 এক্স স্কোয়ার হোল স্কোয়ার, তার মানে 1 মাইনাস R বাই এক্স হোল স্কোয়ার Q1 বাই Q, আর R বাই এক্স মাইনাস 1। R বাই এক্স মাইনাস 1 লেখাটা ভালো, কারণ R হচ্ছে এক্স এর থেকে ছোট বড়, যেহেতু R এক্স এর থেকে বড় তাই আমরা R বাই এক্স মাইনাস 1। তাহলে এই হচ্ছে এক্স, এখান থেকে আমরা খুব সহজে বার করতে পারি যে কোথায় কোনো একটা নাল পয়েন্ট আমরা পাবো। এখন ধরো একটা 4 চার্জ আর একটা -1 চার্জ, এবার এই দুটো কোন একটা বিন্দুতে কিভাবে তার ক্ষেত্র প্রাবল্য বার করবো আমরা সেটা দেখালাম। এবার ধরো খুব একটা ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে যে যদি বিন্দুটা অনেক অনেক দূরে থাকে, অর্থাৎ এই আধান দুটোর মধ্যবর্তী যে দূরত্ব সেই সাপেক্ষে আমি যে বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য বার করতে চাইছি সেই বিন্দুটা অনেক দূরে রয়েছে, তখন আমরা কিন্তু এই দুটো বিন্দুর মোট চার্জকে একটি বিন্দু চার্জ হিসাবে ধরে নেব। অর্থাৎ তখন এখানে 4 কুলম্ব আছে, এখানে -1 মানে 3 কুলম্ব চার্জকে ধরে নিয়ে আমরা কিন্তু সম্পূর্ণ মিলিতভাবে একটি বিন্দু আধান হিসাবে ধরে নিয়ে আমরা কিন্তু এখানে কাজটা করব, তাতে কিন্তু আমাদের মিলবে। এখানে যখন দেখবে যে বলে দেওয়া থাকে অঙ্কের ক্ষেত্রে যে ধরো একটি 4 কুলম্ব চার্জ একটা -1 কুলম্ব চার্জ, এরা খুব কাছাকাছি রয়েছে, খুব কাছাকাছি, দূরত্বটা বলবে না, সেক্ষেত্রে খুব কাছাকাছি আছে, কিন্তু আমরা এত দূরত্বে আমরা একটি বিন্দুতে তার ক্ষেত্র প্রাবল্য কত হবে, তখন আমরা কিছুই না ওটা 3 কুলম্ব চার্জ ধরে নিয়ে তারপর সেই বিন্দুর থেকে দূরত্ব তার 3/4 পাই এপসিলন 0 R² করে আমরা বার করে দেবো। আবার যদি এটা
4 কুলম, এটা 1 কুলম থাকে, দুটি পজিটিভ, তাহলে আমরা 5 কুলম নিয়ে কাজ করি। কিন্তু এর ব্যতিক্রম আছে, কিন্তু যদি একটা মাইনাস কিউ একটা প্লাস কিউ এরা যদি একটি দূরত্ব থাকে, এটাকে আমরা বলি ডাইপোল, দ্বিমেরু, আর দূরত্ব থাকে, এই ক্ষেত্রে কিন্তু যখন এদের মধ্যে দূরত্বটা আমরা এটাকে টুয়াইস-এল দিয়ে প্রকাশ করি, টুয়াইস-এল হচ্ছে এদের মধ্যে দূরত্ব, কিন্তু যখন এল আর কোন একটা বিন্দু আর যেটা অনেক অনেক দূরত্বে রয়েছে, সেরকম কোন একটি বিন্দুকে যদি আমরা ধরি, যখন এল খুব ক্ষুদ্র আর এর সাপেক্ষে, আর মানে হচ্ছে দূরত্ব, সেক্ষেত্রে কিন্তু যদি আমি আগের যে প্রিন্সিপাল রয়েছে সেটাকে আমি যদি অ্যাপ্লাই করি, তাহলে তো মোট চার্জ শূন্য হয়ে যাচ্ছে, সুতরাং কোনো ক্ষেত্র প্রবল থাকার কথা না, কিন্তু সেখানে ক্ষেত্র প্রবল থাকবে। আমরা সেটা কিছুক্ষণের মধ্যে একটু পরে আমরা সেটাকে আমি এক্সপ্লেন করছি কেন হচ্ছে বা কিভাবে হচ্ছে। যাই হোক, আমরা এবার চলে আসছি ডাইপোল বা দ্বিমেরু। প্রথম কথাটা হচ্ছে দ্বিমেরু কিভাবে, কোথায় পাই এবং এটা কিভাবে সৃষ্টি হয়। ধরো আমরা কোনো একটি জায়গায় তড়িৎ ক্ষেত্র রয়েছে, আমরা এর আগে দেখেছি, আগের ভিডিওতে আমরা সেটাকে এক্সপ্লেন করেছি। সেখানে যদি আমরা একটি বস্তুকে রাখি, তাহলে আমি একটু বড় করে দেখাচ্ছি। ধরো বস্তুর মধ্যে যে পরমাণু রয়েছে, সেই পরমাণুতে যে কেন্দ্রক রয়েছে, যেহেতু ফিল্ড বা ক্ষেত্র প্রবলের অভিমুখ এই দিকে, তাই ইলেকট্রনগুলো ঠিক তার বিপরীত দিকে আকর্ষিত হবে। অর্থাৎ পরমাণুর কেন্দ্রক যদি এরকম হয়, তাহলে ইলেকট্রনগুলো একটু উপবৃত্তাকার পথে ঘুরতে শুরু করবে। এতে দেখব কি, এখানে পার্শিয়ালি নেগেটিভ তৈরি হয়েছে, আর এখানে আংশিক ধনাত্মক আধানের সৃষ্টি হচ্ছে। দুটোই পরিমাণ কিন্তু সমান। কারণটা কি, পরমাণুটি হচ্ছে নিস্তড়িত। তো এই ক্ষেত্রে কিন্তু ডাইপোল তৈরি হয় বা দ্বিমেরু তৈরি হয়। আবার কোনো কোনো পদার্থ রয়েছে যাদের কোনো ক্ষেত্রের দরকার নেই, এমনি তারা দ্বিমেরুযুক্ত। যেমন জলের ক্ষেত্রে আমরা জানি অক্সিজেন পরমাণু, তার সাথে হাইড্রোজেন পরমাণু, এটা 108 ডিগ্রি মনে হয় এটা কোণ করে থাকে। কিন্তু অক্সিজেন পরমাণুর অনেক বেশি প্রোটন আছে, তাই যে কোভ্যালেন্ট বন্ড তৈরি করে সেটা পেয়ারটা অক্সিজেনের দিকে থাকে বেশি, ফলে এখানে একটা পার্শিয়াল নেগেটিভ তৈরি হয়, আর এইদিকে একটা পার্শিয়াল নেগেটিভ, আর এখানে একটা পার্শিয়াল পজিটিভ তৈরি হয়। এটাও কিন্তু একটা দ্বিমেরু। তাহলে আমরা দ্বিমেরু ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করছি, যে দ্বিমেরুর ক্ষেত্রে কিন্তু খুব ক্ষুদ্র জায়গায়, যেখানে আমাদের প্র্যাকটিক্যালি আমরা যেখানে যে উদাহরণগুলো আমরা পাবো বা যেখানে আমাদের কাজ করতে হবে, সেখানে কিন্তু এই দুটো আধানের মধ্যে দূরত্ব কিন্তু খুব ক্ষুদ্র, কারণ এটি একটি পরমাণুর মধ্যে। যদিও দ্বিমেরু আমরা তৈরি করতে পারি কিভাবে, ধরো একটা গোলক রয়েছে, ধাতব গোলক, আরেকটি ধাতব গোলক তার স্পর্শ করা আছে। আমরা কোনো একটি আহিত বস্তুকে এই গোলকের কাছে নিয়ে আসলাম, ধরো এটা পজিটিভ রয়েছে, তাহলে কি হবে, সে একটা ফিল্ড তৈরি করবে। সেই ফিল্ডের জন্য কি হবে, এখানে ঋণাত্মক তড়িৎ আবেশ হবে, আর ঠিক এখানে ঋণাত্মক হচ্ছে বলে তার বিপরীত দিকে ধনাত্মক আধান সৃষ্টি হবে। তার মানে মূলত এখান থেকে ইলেকট্রন এখানে চলে আসছে, কারণ দুটি ধাতব, অনেক ফ্রি ইলেকট্রন রয়েছে, এখান থেকে ইলেকট্রন এখানে চলে। এবার এই বস্তুটিকে রেখে, অর্থাৎ যার সাহায্যে এই বস্তুটিকে আমরা এই জায়গাটায় রেখে দিচ্ছি, শুধুমাত্র সামান্য এই দুটোর মধ্যে দূরত্ব সৃষ্টি করছে, অর্থাৎ একটুখানি ফাঁক করে দিলাম, এটার মধ্যে একটা দূরত্ব সৃষ্টি করলাম। তখন কি হবে, এই বস্তুটাকে সরিয়ে নিলেও এর মধ্যে ঋণাত্মক আধানটা থেকে যাবে, এর মধ্যে ধনাত্মক আধানটা থেকে যাবে, এবং দুটো আধানের পরিমাণই সমান হবে। এইভাবে কিন্তু আমরা একটা দ্বিমেরু তৈরি করতে পারি। এবার দেখা যাক দ্বিমেরুর ক্ষেত্রে বিভিন্ন অবস্থানে তাদের ক্ষেত্র প্রাবল্য কিরকম। ধরলাম এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ, এর মধ্যবিন্দু থেকে যে কোনো ব্যাসার্ধের আমরা যদি একটা বৃত্ত অঙ্কন করি, ঠিক বৃত্তটা যেন বৃত্তর যে অক্ষ হবে, সেই অক্ষটা যদি এই লাইনটা হয়, অর্থাৎ এটাকে আমরা মধ্য দেশ বলি, ইকুয়েটোরিয়াল প্লেন। তো এই বিন্দু থেকে যে কোনো এই বৃত্ত থেকে আমরা যদি বৃত্তটাকে এরকম ভাবে নিই, এবার এই বৃত্তের যে কোনো, এই হচ্ছে ক্ষেত্রটি, ধরো এরকম একটি নিলাম, সেই বিন্দুটি এই দুটো বিন্দু থেকে সমদূরবর্তী হবে।
অর্থাৎ এটি সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি করবে, সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি। আমরা বৃত্তটাকে সরিয়ে দিচ্ছি। এবার এখানে তার ক্ষেত্রফল কিরকম হবে এবং তার অভিমুখটা কি কোন দিকে হবে। এটা সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এই বাহুটার সাথে সমান, আবার এটা লম্ব, এটার দৈর্ঘ্য হচ্ছে টুয়াইস এল, টু এল। আমরা ধরে নিলাম এই বিন্দুটি মধ্যবিন্দু থেকে আর দূরত্বে অবস্থিত। তাহলে কিউ আধান এর জন্য এই বিন্দুতে যে ক্ষেত্র প্রাবল্য হবে সেটি এই অভিমুখে, আর মাইনাস কিউ আধানের জন্য মানে বি বিন্দুতে যে আধান রয়েছে তার জন্য এ বি অভিমুখে, ওটা সি এ অভিমুখে, এটা এ বি অভিমুখে। এবং দুটি আমরা যদি এটাকে নাম দিই, এটা E1 বা ইসি সি বিন্দুর জন্য, আর এটাকে আমরা যদি ইবি দিই বি বিন্দুর জন্য, তাহলে ইসি ইজ ইকুয়াল টু কিউ বাই 4 পাই এপসিলন 0 বাই এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ বাই 4 পাই এপসিলন 0, এসি মানে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। আবার ইবি ইজ ইকুয়াল টু কত, একই ভ্যালু, ইবি এর মানটাও একই, কিউ বাই 4 পাই এপসিলন 0 আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এবার যদি অ্যাঙ্গেল এবিসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিবি ইজ ইকুয়াল টু থিটা হয়, মানে এই অ্যাঙ্গেলগুলো যদি থিটা হয়, আমরা তো জানি যে দুটো ভেক্টর তাদের মান যদি সমান হয় তাদের লব্ধি হবে ওই ভেক্টর দুটোর অভিমুখের কোণের যে সমদ্বিখণ্ডক আছে সেই বরাবর, অর্থাৎ এটা সমদ্বিখণ্ডক বরাবর। সুতরাং আমরা জানি এটা বহিস্থ কোণ বিপরীত অন্তঃস্থ কোণের সমান, অর্থাৎ এই পুরো কোণটি 2 থিটা, তাহলে এক একটা হয়ে যাবে থিটা, অর্থাৎ এটাও থিটা এটাও থিটা। সুতরাং আমরা বলতে পারি ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ হবে বিসির সমান্তরাল। আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি এফ। এবার এটা মান কত হবে দেখো, আমরা যদি ইসিকে দুটো উপাংশে ভাগ করি তাহলে এই দিকে হবে ইসি কস থিটা, আর এএফ অভিমুখে হবে ইসি কস থিটা, আর এএফ এর লম্ব অভিমুখে হবে ইসি সাইন থিটা। এটা হচ্ছে ইসি কস থিটা। আর এবি অভিমুখে যে ক্ষেত্রটি রয়েছে তার জন্য এদিকে ইসি ইবি কস থিটা, আর এদিকে এই অভিমুখে হবে ইবি সাইন থিটা। এবং আমরা জানি ইসি ইজ ইকুয়াল টু ইবি, তাহলে ইসি সাইন থিটা ইসি ইবি কস সাইন থিটা দুটোর মান সমান এবং বিপরীতমুখী, সুতরাং এই দুটো একটাকে আরেকটি ক্যান্সেল করে দেবে। তাহলে পড়ে থাকলো কত, তাহলে লব্ধি ক্ষেত্র কত হলো, ক্ষেত্র প্রাবল্য ইজ ইকুয়াল টু কিউ বাই 4 পাই এপসিলন 0 ইন্টু আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার ইন্টু কস থিটা ইন্টু 2, কারণ একটা ইসির জন্য একটা ইবির জন্য। তাহলে 2Q 4 পাই এপসিলন 0 আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, কস থিটা মানে কত, ডিসি বাই এসি ইজ ইকুয়াল টু 2Q বাই 4 পাই এপসিলন 0 আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, ডিসি মানে হচ্ছে এল, এসি মানে হচ্ছে রুট ওভার এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে ই ইজ ইকুয়াল টু, আমরা ই ইজ ইকুয়াল টু 2QL বাই 4 পাই এপসিলন 0 আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার 4⁵2। এখন যদি আর এল থেকে অনেক অনেক বড় হয় তাহলে কি হবে, এল বাই আর আমরা শূন্যর সাথে তুলনা করতে পারি। সেই ক্ষেত্রে আমার কি হবে, 2QL বাই 4 পাই এপসিলন 0, আমরা এখান থেকে আর কমন নিয়ে নিচ্ছি, আর স্কোয়ার যদি কমন নিই ভেতর থেকে তাহলে কিরকম হবে, এটা আর কিউব হয়ে যাবে, এটা 1 প্লাস এল বাই আর হোল স্কোয়ার, 1 প্লাস এল বাই আর হোল স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এল বাই আর শূন্যের সাথে সমান, তার মানে 4 পাই এপসিলন 0 আর কিউব। আমরা 2QL এটাকে আমরা বলি ডাইপোল মোমেন্ট
এটাকে আমরা পি দিয়ে প্রকাশ করি। পি একটি ভেক্টর রাশি, পি এর অভিমুখ এল এর অভিমুখের সাথে সমান, অর্থাৎ আমরা এইটাকেও এইভাবে লিখতে পারি ই ইজ ইকুয়াল টু পি বাই 4πε0 আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার 4⁵/2। এখানে আমরা লিখবো ইজ ইকুয়াল টু পি বাই 4πε0 আর কিউ। অর্থাৎ আমরা যেটা আগে বলছিলাম যে ই এর মান যখন অনেক দূরত্বে আছে তখনও কিন্তু ই এর মান রয়েছে, অর্থাৎ দুটো চার্জের লব্ধি চার্জ নিয়ে কিন্তু সেখানে কাজ করলে চলবে না। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, মনে রাখতে হবে। এখানে আরেকটি বিষয় কিন্তু খেয়াল করার আছে, যখন খুব কাছে তখন ই এর মান আর স্কোয়ারের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, কিন্তু যখন অনেক দূরে তখন ই এর মান আর কিউবের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এটা কিন্তু খেয়াল করার বিষয়। এবার আমরা আরেকটি জিনিস দেখব, সেটা হচ্ছে মাইনাস কিউ প্লাস কিউ এই দ্বিমেরুটির অক্ষের উপর কোন একটি বিন্দুতে তার ক্ষেত্র পাবো। ধরলাম এর মধ্যবিন্দু থেকে আর দূরত্বে কোন একটি বিন্দুকে নেওয়া হয়েছে, আর দূরত্বে কোনো বিন্দুকে নেওয়া হয়েছে। এই দুটোর মধ্যে দূরত্ব টুয়াইস এল, 2 × এল, অর্থাৎ এইটুকু এল, এইটুকু এল। এ, এটা বি, এটা সি মধ্যবিন্দু, আর ডি। তাহলে এডি ইজ ইকুয়াল টু আর প্লাস এল, বিডি ইজ ইকুয়াল টু আর মাইনাস এল। তাহলে ডি বিন্দুতে এ বিন্দুতে যে আধান আছে মাইনাস কিউ, তার জন্যে যে ক্ষেত্র প্রাবল্য হবে, সেই ক্ষেত্র প্রাবল্যের মান হচ্ছে ইএ ইজ ইকুয়াল টু কিউ বাই 4πε0 ইন্টু আর প্লাস এল হোল স্কোয়ার, এবং ইবি ইজ ইকুয়াল টু বি বিন্দুর জন্য মাইনাস কিউ, এটা প্লাস কিউ বাই 4πε0 আর মাইনাস এল হোল স্কোয়ার। তা মোট ক্ষেত্র প্রাবল্য কত হবে? মাইনাস কিউ বাই 4πε0 আর প্লাস এল হোল স্কোয়ার প্লাস কিউ বাই 4πε0 আর মাইনাস এল হোল স্কোয়ার। তাহলে ই ইজ ইকুয়াল টু কিউ বাই 4πε0 1 বাই আর মাইনাস এল হোল স্কোয়ার মাইনাস 1 বাই আর প্লাস এল হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ বাই 4πε0 আর প্লাস এল হোল স্কোয়ার মাইনাস আর মাইনাস এল হোল স্কোয়ার আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ বাই 4πε0 4rl ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল স্কোয়ার। এটা হচ্ছে মান। বা এটাকে আবার লিখতে পারি আমরা 2pr 2ql ইজ ইকুয়াল টু p, আর একটা 2 পড়ে থাকছে আর আর পড়ে থাকছে, বাই 4πε0 আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল স্কোয়ার। এবার এখানে যদি আমরা যদি আর যদি অনেক অনেক বড় হয় তাহলে এল বাই আর টেন্স টু 0, সেক্ষেত্রে কি হবে? ই ইজ ইকুয়াল টু 2pr ডিভাইডেড বাই 4πε0 r টু দি পাওয়ার 4 ইন্টু 1 মাইনাস এল বাই আর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2p বাই 4πε0 আর কিউব। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক দূরত্বে হলে কিন্তু যে ক্ষেত্র প্রাবল্য হবে সেই ক্ষেত্র প্রাবল্যের একটি মান রয়েছে এবং সেটি 2p বাই, আর যেটা ইকুইটোরিয়াল প্লেনে পেয়েছিলাম সেখানে কিন্তু p বাই 4πε0 আর কিউব। এখানে আমরা যেটা আগেরটা পেয়েছিলাম সেটা হচ্ছে এটা, এখানে কিন্তু আমরা এটা পাচ্ছি। এবার আরেকটি আমরা দেখব, আমরা তো বলেছি যে যদি এরকম একটা খুব ক্ষুদ্র দ্বিমেরু, সব ক্ষেত্রে আমরা সেটাই ধরছি, মাইনাস কিউ প্লাস কিউ, দুটোর মধ্যে দূরত্ব টুয়াইস এল, যে কোনো কোণে কোন একটি বিন্দু, অর্থাৎ আমরা এর মধ্যবিন্দু থেকে আর দূরত্বে θ° কোণে কোন একটি বিন্দুকে করলাম। এখন এটার ক্ষেত্রে কিন্তু আমরা তো জানি যে ডাইপোল পিটা একটা ভেক্টর, আর পি এর অভিমুখ কোন ডিরেকশনে? এইদিকে, মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে। আমরা পি কে দুটো
অভিমুখে আমরা বিশ্লেষিত করছি। অর্থাৎ ডাইপোল মোমেন্টের যে উপাংশ এই রেখাটির সাথে লম্ব বরাবর আছে, ধরো সেটি এটি, তাহলে এটাকে আমরা বলবো কি পি সাইন থিটা। আরেকটি যেটা ডাইপোলের অভিমুখে, আর এর অভিমুখে যে উপাংশটা মানে এই, তার মান হচ্ছে পি কস থিটা। এখন পি সাইন থিটা এই ডাইপোলের সাপেক্ষে এটা ইকুইটোরিয়াল প্লেনে আছে আর দূরত্বে, তাহলে এর জন্য যে ক্ষেত্র প্রাবল্য হবে সেটি অভিমুখ হবে এর সাথে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে এইভাবে থাকবে এবং তার মান হবে পি সাইন থিটা ডিভাইডেড বাই 4πε0 আর কিউব। আর এই রেখা বরাবর যে দ্বিমেরু আছে, দ্বিমেরুর যে উপাংশ আছে, তার জন্য এটা অ্যাক্সিয়াল পজিশন বা অক্ষ বরাবর, এবং তার জন্য যে ক্ষেত্র প্রাবল্য হবে সেই ক্ষেত্র প্রাবল্যটি পি কস থিটা 2p cos থিটা। আমরা জানি যে অক্ষ বরাবর তার সাথে দ্বিগুণ হয়, ওটা 2p cos থিটা বাই 4πε0 আর কিউব। তার লব্ধিটা কত হবে? এটা একে অপরের সাথে পারপেন্ডিকুলার, তাই আমরা এটাকে বলতে পারি লব্ধি ভেক্টর হবে। তার মান হবে √p sin থিটা বাই 4πε0 আর কিউব হোল স্কোয়ার প্লাস 2p cos থিটা বাই 4πε0 আর কিউব হোল স্কোয়ার। এখান থেকে আমরা p 4πε0 আর কিউব এটাকে আমরা কমন নিয়ে নিতে পারি, বাকি পড়ে থাকলো সাইন স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু p বাই 4πε0 আর কিউব √1 প্লাস g cos স্কোয়ার থিটা। ই হচ্ছে এটা। এবার তার অভিমুখ, আমরা যদি অভিমুখটাকে এরকম কিছু একটা ধরি যেটা এই রেখার সাথে আলফা কোণ করে আছে, একটা মনে রাখবে কোনটা কার সাথে করছে, আলফা করছে এই রেখার সাথে। যদি আমার এই রেখার সাথে করতে হয় তাহলে আলফা প্লাস থিটা হয়ে যাবে। হ্যাঁ, তা আলফা ট্যান আলফা ইজ ইকুয়াল টু কি হবে সাইন বাই কস, এখানে যদি দুটোকে ডিভাইড করি এটা ডিভাইডেড বাই এটা, তাহলে 1/2 ট্যান থিটা হবে। নেক্সট টর্ক। যখনই কোনো একটি ডাইপোল আছে, ধরো কোনো একটি জায়গায় এটি ক্ষেত্র প্রাবল্য রয়েছে ই, তার মধ্যে একটি দ্বিমেরুকে রাখা হলো, দ্বিমেরুটি ধরো থিটা ডিগ্রি কোণ করে আছে, যার পজিটিভটা এই দিকে রয়েছে, নেগেটিভটা এই দিকে রয়েছে। দূরত্ব টুয়াইসের, আমরা জানি দৈর্ঘ্যটাকে টুয়াইসের ধরা হয়। এখন এর উপর বল কতখানি প্রযুক্ত হবে? এটা এই অভিমুখে, এটা হচ্ছে ই ইন্টু কিউ, আর এটার এই দিকে ই ইন্টু কিউ। যখন দুটো সমান বল একটি রেখার উপর ক্রিয়াশীল হয় তখন সেখানে একটা দ্বন্দ্ব তৈরি হয়, কাপল তৈরি হয়। এই কাপলের মান হচ্ছে ওই দ্বন্দ্বের মান, সেটা হচ্ছে ওই বস্তুটির উপর যে টর্ক হবে তার সাথে সমান। তাহলে দ্বন্দ্বটা কত? যে বল ইন্টু বল দুটোর মধ্যে দূরত্ব। তা বল দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে এইটুকু। অর্থাৎ আমরা যদি ধরো এ, এটা বি, এটা সি, তাহলে টর্ক হচ্ছে ইকিউ ইন্টু এসি ইজ ইকুয়াল টু ইকিউ ইন্টু টুয়াইস এল সাইন থিটা। তাহলে আমরা বলতে পারি টুয়াইস কিউ এল ইন্টু ই সাইন থিটা। তাহলে এখানে আমরা জানি টর্কটি একটি অক্ষীয় ভেক্টর, সুতরাং ইউ ভেক্টর ডাইপোল মোমেন্ট ভেক্টর, তার মানে এখানে একটা ক্রস প্রোডাক্ট হচ্ছে। টাউ ইজ ইকুয়াল টু পি ক্রস ই ডাইপোল মোমেন্ট। এখন আমরা কতগুলো ক্ষেত্র দেখব, যেখানে ধরা যাক এরকম একটি ধাতব তার রয়েছে, এই ধাতব তারের উপর আধানের রৈখিক ঘনত্ব ইজ ইকুয়াল টু ল্যামডা, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি কিউ বাই এল। রৈখিক ঘনত্ব মানে এল দৈর্ঘ্যের মধ্যে কতখানি চার্জ রয়েছে। এখন এটার ব্যাসার্ধ ধরো আর,
এটা কিন্তু কোনো ক্যামেরাটা সংযুক্ত করেছে করার জন্য। এবার এটি আমরা এখানে কেন্দ্রে কতখানি ক্ষেত্র তৈরি করবে সেই ক্ষেত্রটা আমরা বার করব। তার জন্য আমরা কি করছি, একটি ক্ষুদ্র অংশকে ধরে নিচ্ছি যেটি দৈর্ঘ্য ক্ষুদ্র অংশ এর ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হবে, অবশ্যই এই দিকে, এবং তাকে আমরা দুটো উপাংশে বিভক্ত করে নিচ্ছি। ধরো এটা একটা অভিলম্ব বরাবর, একটা আনুভূমিক বরাবর, একটা cos থিটা, এটা যদি থিটা হয় আর এটা যদি ডেল থিটা হয় তাহলে এটা cos থিটা, এটা এটা cos থিটা, এটা sin থিটা। এখন এখানে কতখানি চার্জ আছে, ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল এল ইন্টু ল্যামডা। ডেল এল মানে কত, আর ইন্টু আর মানে বৃত্তের ব্যাসার্ধ আর ইন্টু ডেল থিটা ইন্টু ল্যামডা। তাহলে ই ইজ ইকুয়াল টু কত হচ্ছে, ডেল কিউ ডেল ই বাই 4πε0 আর স্কোয়ার ইজ ইকুয়াল টু আর ল্যামডা বাই 4πε0 আর স্কোয়ার ইন্টু ডেল থিটা। তাহলে আমরা এবার যদি ভেক্টর ফর্মে নিয়ে আসি, ডেল ই ভেক্টর হিসেবে আমরা যদি দেখি তাহলে আমরা দেখব এটা ল্যামডা বাই 4πε0 আর ডেল থিটা কস ইন্টু কস থিটা, এটা মাইনাস আই ডিরেকশনে, আর মাইনাস জে ডিরেকশন হচ্ছে ল্যামডা বাই 4πε0 আর ডেল থিটা সাইন থিটা জে ডিরেকশনে। তাহলে ই ইজ ইকুয়াল টু কত হবে, আমরা যদি এটাকে ইন্টিগ্রেট করি তাহলে আমরা পাবো মাইনাস ল্যামডা 4πε0 আর আই ডিরেকশন ইন্টিগ্রেশন কস থিটা ডি থিটা 0 টু আলফা। আমরা মনে করছি এটা কোনটা আলফা, এই কোনটা মনে করছে আলফা, মাইনাস ল্যামডা বাই 4πε0 আর জে ডিরেকশন ইন্টিগ্রেশন 0 টু সাইন থিটা ডেল থিটা ইজ ইকুয়াল টু মাইনাস ল্যামডা বাই 4πε0 কস থিটা সাইন থিটাতে কনভার্ট হয়ে যাবে 0 টু আলফা, মানে 0 টু আলফা আই ডিরেকশনে, এটা মাইনাস কস থিটা হবে 0 টু আলফা এই ডিরেকশন ইজ ইকুয়াল টু মাইনাস ল্যামডা বাই 4πε0 সাইন আলফা আই মাইনাস কস আলফা প্লাস 1 জে ডিরেকশন। সুতরাং লব্ধি কত হবে, ই ইজ ইকুয়াল টু মাইনাস ল্যামডা বাই 4πε0 রুট ওভার, তার মান সুতরাং মাইনাস নেওয়ার কোনো কারণ নেই, রুট ওভার সাইন স্কোয়ার আলফা প্লাস কস আলফা প্লাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ল্যামডা বাই 4πε0 আর 4πε0 আর সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা প্লাস 1 প্লাস 2 কস আলফা ইজ ইকুয়াল টু ল্যামডা বাই 4πε0 আর 2 প্লাস 2 cos alpha is equal to lambda by 4πε0 আর 2 cos alpha by 2, কারণ 1 প্লাস cos alpha is equal to 2 cos square alpha by 2, আর এখানে একটা 2 রয়েছে, তাহলে এটা মিলে এটা। এবার দেখা যাক যে একটি সুষম ভাবে আহিত একটি তারের অক্ষ বরাবর আর দূরত্বে কোনো বিন্দুতে ডি দূরত্বে, আর হচ্ছে ধরো ব্যাসার্ধ, তার ক্ষেত্রফল। তাহলে আমরা কোনো একটা বিন্দুকে ধরে নিচ্ছি, এই বিন্দুটি অংশ ধরে নিচ্ছি, এটা ডেল এল। যদি আধানের রৈখিক ঘনত্ব ল্যামডা যদি হয় তাহলে এখানে ডেল কিউ ইজ ইকুয়াল টু কত হবে, ডেল এল ইন্টু ল্যামডা। এবার আধানটির জন্যে, ক্ষুদ্র আধানটির জন্যে এখানে যে ক্ষেত্র প্রাবল্য হবে তার অভিমুখ কোন দিকে হবে, এই ডিরেকশন, দুটোকে সংযুক্ত সরলরেখা থেকে বাইরের দিকে হবে। সেটাকে আমরা দুটো উপাংশে ভেঙে নিচ্ছি, একটা অক্ষ বরাবর উপাংশ, একটা অক্ষের সাথে লম্ব বরাবর একটা উপাংশ।
একটু খেয়াল করে দেখবে এই লম্ব বরাবর উপাংশটি ঠিক এর বিপরীত দিকে একটি বিন্দুকে যদি আমরা কনসিডার করি তাহলে কিন্তু তার মান সমান কিন্তু অভিমুখ বিপরীত হয়ে একটা আরেকটাকে ক্যান্সেল করে দেবে, ফলে ক্ষেত্র প্রাবল্যের ওপর এই উপাংশের কোনো ভূমিকা নেই। তাহলে এটা যদি ই হয় তাহলে এটা ই কস থিটা, এই আমরা থিটা ধরি। এবার ই এর মানটা কত? ই হচ্ছে ডেল ই ধরছে, কারণ পুরো ই না, এটা ডেল ই সাইন থিটা। ডেল ই ইজ ইকুয়াল টু কত হচ্ছে? ডেল কিউ বাই 4πε0 আর স্কোয়ার মানে এখানে এই দুটোর মধ্যে দূরত্ব, দ্যাট ইজ এটা যদি আর হয় তাহলে আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে ডেল ই কস থিটা, ডেল কিউ মানে হচ্ছে ডেল এল ইন্টু এল ল্যামডা, ডেল ই কস থিটা ইজ ইকুয়াল টু ডেল এল ইন্টু ল্যামডা ডিভাইডেড বাই 4πε0 আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইন্টু কস থিটা is equal to del L by 4πε0 r square plus d square. cos theta is equal to কত? cos theta হচ্ছে d by root over r square plus d square is equal to del L by 4πε0 r square plus d square 4⁵/2। এখানে খুব পরিষ্কার ইন্টু ডি, উপরে একটা ডি থাকবে। এখানে খুব পরিষ্কার ব্যাপার যে ইটা আমরা যখন ইন্টিগ্রেশন করব, ই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডেল এল ইন্টু ডি ডিভাইডেড বাই 4πε0 আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার 4⁵2 ইজ ইকুয়াল টু ডেল এল আর বাদ বাকি সমস্তগুলো ধ্রুবক, শুধুমাত্র ডেল এল এর ইন্টিগ্রেশন হচ্ছে 2πr, 2πr into d divided by 4πε0 into r square plus d square 4⁵2। এটাই উত্তর। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওতে স্থির তড়িতে আরেকটি পর্ব নিয়ে আলোচনা করব।